ট্রান্সফরমেশন নিয়ে যে ভিডিওগুলোকে ইতিমধ্যেই আমি আপলোড করে রেখেছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। যাই হোক, আজকের প্রথম ট্রান্সফরমেশন হলো শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। সে আমার খুব নিকটে দাঁড়িয়েছিল। টার্ন ইনটু নেগেটিভ, এটাকে নাবাচক করতে হবে। সে আমার খুব নিকটে দাঁড়িয়েছিল, একদম গা ঘেঁষে দাঁড়ায়নি, নিকটে দাঁড়ায়নি, দূরে দাঁড়ায়নি, খুব নিকটে দাঁড়িয়েছে। তো না এনে এমনভাবে এই বাক্যটিকে নতুন করে লিখতে হবে যাতে বোঝায় যে সে আমার খুব নিকটে দাঁড়িয়েছিল। তো এবার যদি বলা হয় যে শি ওয়াজ নট স্ট্যান্ডিং ফার অ্যাওয়ে ফ্রম মি, সে আমার থেকে দূরে সরে দাঁড়ায়নি, তাহলে হবে না। এটা নাবাচক হয়েছে ঠিকই, কিন্তু উত্তর সঠিক হলো না। দূরে সরে দাঁড়ায়নি তার মানে নিকটে দাঁড়িয়েছে হতে পারে, নিকটে দাঁড়িয়েছে এটা হতে পারে, কিন্তু বাক্যে তো সেটা বলা নেই। বাক্যে তো বলা আছে খুব নিকটে দাঁড়িয়েছে, সুতরাং এটা হবে না। আবার যদি বলা হয় শি ওয়াজ স্ট্যান্ডিং কিপিং নো ডিস্টেন্স বিটুইন আস, আমাদের মধ্যে কোনো দূরত্ব না রেখে সে দাঁড়িয়েছিল, এটাও হবে না। কোনো দূরত্ব না রেখে দাঁড়িয়েছিল তার মানে গা ঘেঁষে দাঁড়িয়েছিল, সেটা তো বলা হয়নি, বলা আছে খুব নিকটে দাঁড়িয়েছিল, এটাও সঠিক হওয়ার কথা নয়। তাই লিখতে হবে শি ওয়াজ স্ট্যান্ডিং কিপিং অলমোস্ট নো ডিস্টেন্স বিটুইন আস, আমাদের মধ্যে প্রায় কোনো দূরত্ব না রেখেই সে দাঁড়িয়েছিল। প্রায় কোনো দূরত্ব না রেখে অর্থাৎ খুব নিকটে। এইবারে উত্তরটা হলো প্রশ্নের যে মিনিং এবং আমার এই উত্তরের যে মিনিং, সেই দুটো মিনিং একই রকম হলো। তবে তোমরা কিন্তু কখনো বিটুইন শি অ্যান্ড আই লিখতে যেও না। আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো হলো সাবজেক্টিভ প্রোনাউন। এদের অবজেক্টিভ প্রোনাউন হলো যথাক্রমে মি, আস, ইউ, হিম, হার, দেম। এই বিটুইনের পরে এই অবজেক্টিভ প্রোনাউনগুলো বসে, অর্থাৎ বিটুইন শি অ্যান্ড আই এর পরিবর্তে লিখতে হবে বিটুইন হার অ্যান্ড মি। তো এটা শুনতে বাজে লাগছে, এটা না বলে বিটুইন আস বলাটাই ভালো, অথবা বিটুইন টু অফ আস। দ্বিতীয় ট্রান্সফরমেশন, শি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, সে আলো জ্বালিয়েছিল এবং দরজাটা খোলা রেখেছিল। বিগিন উইথ আফটার, আফটার দিয়ে শুরু করতে হবে। এর উত্তর কি হবে সেটা নিয়ে আলোচনা করার আগে চলো আমরা অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে সেটা একটু জেনে নিই, এটা দরকার আছে। দেখো, ভার্ব সম্পর্কে যখন বাড়তি কোনো তথ্য দেওয়া হয়, যে শব্দের দ্বারা দেওয়া হয়, সেই শব্দটিকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ সম্পর্কেও বাড়তি যে তথ্য দেওয়া হয় সেটাকেও অ্যাডভার্ব বলে। তবে আজকে সেটার এখানে দরকার নেই, শুধুমাত্র ভার্বের কথা বললেই চলবে। দেখো, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। শি ওয়াক্স স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এবার যদি স্লোলি কথাটা না থাকতো, যদি এরকম থাকতো শি ওয়াক্স, সে হাঁটে। কেমনভাবে হাঁটে? সে কি জোরে জোরে হাঁটে? সে কি ধীরে ধীরে হাঁটে? সে কি এঁকে বেঁকে হাঁটে? কেমন করে হাঁটে? কিছুই বলা নেই। হাঁটা সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই, বাড়তি কোনো তথ্য দেওয়া নেই। কিন্তু এর সঙ্গে যদি এবার স্লোলি কথাটা যুক্ত করে দেওয়া হয়, শি ওয়াক্স স্লোলি, তাহলে কিন্তু কেমনভাবে হাঁটে সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ ভার্ব সম্পর্কে একটা বাড়তি তথ্য পাচ্ছি, সেটা হলো সে ধীরে ধীরে হাঁটে। কেমনভাবে হাঁটে? ধীরে ধীরে। তাহলে হাঁটা সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে এখানে এই স্লোলি শব্দটি। তো যেহেতু একটা শব্দ, তাই এটা অ্যাডভার্ব। যখন একটা শব্দ ভার্ব সম্পর্কে কিছু বলে, ভার্ব সম্পর্কে বাড়তি তথ্য দেয়, তখন সেই শব্দটি হলো অ্যাডভার্ব। এবার একের বেশি যদি শব্দ হয় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি ওই একাধিক শব্দের মধ্যে সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর ওই একাধিক শব্দের মধ্যে যদি মেইন ভার্ব না থাকে এবং সাবজেক্ট না থাকে তাহলে সেই অংশটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা ওই এক্সাম্পলটার মাধ্যমেই বুঝে নিই। এবার স্লোলি না বলে যদি বলা হতো ইন এ স্লো পেস, ধীর গতিতে। এবার ইন এ স্লো পেস, চারটি শব্দ, এই চারটি শব্দ মিলে কার সম্পর্কে বলা হচ্ছে? ওই ভার্ব সম্পর্কেই বাড়তি তথ্য দেওয়া হচ্ছে। সুতরাং এই চারটি শব্দ একত্রিতভাবে ভার্ব সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে, সুতরাং এই চারটি শব্দ অ্যাডভার্বের কাজ করছে। এবার যেহেতু একের বেশি শব্দ, তাই এটাকে অ্যাডভার্ব বলা যাবে না। আবার এর মধ্যে দেখো কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই, এই কারণে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
এখানে যদি সাবজেক্ট ভার্ব থাকতো তাহলে এটা হয়ে যেত অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন পরের এক্সাম্পলে দেখে নাও, শি নিডস এ স্টিক ওয়েন শি ওয়াক্স। তার একটা লাঠির প্রয়োজন হয় যখন সে হাঁটে। তার একটা লাঠির প্রয়োজন হয়, এটুকু যদি বলে থেমে যেতাম, শি নিডস এ স্টিক এটুকু বলে যদি আমরা থেমে যেতাম, তাহলে কিছুতেই আমরা বুঝতে পারতাম না লাঠিটা তার কেন প্রয়োজন। সাপ মারার জন্য, আম পাড়ার জন্য, কেন, কি কারণে লাঠিটা প্রয়োজন, আমরা কিন্তু কেউ কিছু বুঝতে পারতাম না। কিন্তু এর সঙ্গে যখন জুড়ে দেওয়া হচ্ছে ওয়েন শি ওয়াক্স, যখন সে হাঁটে, তাহলে কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে তার লাঠিটা দরকার হয় কখন, যখন সে হাঁটে, হাঁটার জন্য দরকার হয়। তাহলে এই যে দরকার হওয়া সম্পর্কে, এই যে দরকার হওয়া ভার্ব, নিড ভার্ব, এই নিড সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে ওয়েন শি ওয়াক্স। তাই এই ওয়েন শি ওয়াক্স এটা অ্যাডভার্বের কাজ করছে। আবার এখানে ওয়েন এর পরে শি সাবজেক্ট, ওয়াক্স ভার্ব, মেইন ভার্ব, সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, সুতরাং এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। এইভাবে যখন একটা শব্দ ভার্ব সম্পর্কে বলবে তখন সেটা অ্যাডভার্ব। একাধিক শব্দ কিন্তু তার মধ্যে সাবজেক্ট নেই, মেইন ভার্ব নেই, তখন সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার যখন ওই একাধিক শব্দের মধ্যে সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে এবং সে অ্যাডভার্বের মতো কাজ করবে, তখন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এবার চলো আজকের যে সেকেন্ড ট্রান্সফরমেশন আছে সেটা নিয়ে আলোচনা করি। আফটার দিয়ে আমরা তিনভাবে লিখতে পারি। আফটারের পরে ডাইরেক্ট নাউন ব্যবহার করতে পারি, যেমন আফটার ডিনার উই কেম ব্যাক হোম। ডিনারের শেষে আমরা বাড়িতে ফিরে এসেছিলাম। যদি আফটার ডিনার না বলা হতো, যদি শুধু বলা হতো আমরা বাড়ি ফিরে এসেছিলাম, উই কেম ব্যাক হোম, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না যে ডিনার খেয়েছি, ঝগড়া করেছি, কি হয়েছে না হয়েছে, কখন ফিরে এসেছি, কিচ্ছু বোঝা যাবে না, কিছুই বোঝা যেত না। কিন্তু যখন বলা হচ্ছে আফটার ডিনার, এই অংশটা যখন যুক্ত করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু ফিরে আসাটা সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পারছি কখন ফিরে এসেছি, খাওয়া হয়ে গেলে পরে। তাহলে এই আফটার ডিনার এটা অ্যাডভার্বের কাজ করছে, ভার্ব সম্পর্কে বলছে, ফিরে আসা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এবার দেখো আফটারের পরে ডিনার ডাইরেক্ট নাউন ব্যবহার করা হলো। এইভাবে আফটারের পরে নাউন ব্যবহার করে আমরা লিখতে পারি। আবার আফটারের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে ভার্বকে ব্যবহার করেও লিখতে পারি। আফটার ডিনার না বলে আফটার ফিনিশিং ডিনার, আফটার কমপ্লিটিং ডিনার, আফটার হ্যাভিং ডিনার এটা বলা যেতে পারত। আফটার হ্যাভিং ডিনার, এই হ্যাভের সঙ্গে আইএনজি হ্যাভিং, আফটার হ্যাভিং ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করা হলো, এভাবে করা যেতে পারে, ওই একই মানে হবে। আফটার হ্যাভিং ডিনার উই কেম ব্যাক হোম। আবার আফটারের পরে সাবজেক্ট এবং মেইন ভার্ব এনে এভাবেও লেখা যেতে পারে, আফটার উই হ্যাড ডিনার, আফটার উই হ্যাড ডিনার কমা উই কেম ব্যাক হোম। ডিনার খাওয়ার পরে আমরা বাড়ি ফিরে এসেছি। তো আফটারের পরে আমরা এইভাবে নাউন ব্যবহার করে লিখতে পারি, আফটারের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে লিখতে পারি, আবার আফটারের পরে সাবজেক্ট ভার্ব ব্যবহার করেও লিখতে পারি। তবে আফটারের পরে যখন সাবজেক্ট ভার্ব ব্যবহার করে লিখব সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর বাকি যে দুটো উপরে রয়েছে সেই দুটো হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একাধিক শব্দ আছে, প্রথমটা আছে আফটার ডিনার, দুটো শব্দ, এখানে সাবজেক্ট ভার্ব নেই, সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্বিতীয়টা আফটার হ্যাভিং ডিনার, এখানে হ্যাভিং ভার্বের সঙ্গে আইএনজি, এটা মেইন ভার্ব নয়, এটা প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল শুধুমাত্র মেইন ভার্ব হতে পারে না, সুতরাং এখানেও মেইন ভার্ব নেই, সাবজেক্ট নেই, এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো উপরের দুটো হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নিচেরটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এইভাবে আফটার দিয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গঠন করেও লিখতে পারি, আবার আফটার দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ গঠন করেও আমরা লিখতে পারি। তো এবার প্রশ্নটির দিকে নজর রাখো, যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে লেখার চেষ্টা করি তাহলে কি করতে হবে, ওই সুইচ যে ভার্বটা আছে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে, আফটার সুইচিং অন দ্য লাইট লিখতে হবে। এই অংশটা লেখার পরে কিন্তু সাবজেক্ট ভার্ব দিয়ে লিখতে হবে প্রতিটি ক্ষেত্রেই। এই যে তিনটি আমি পদ্ধতি বললাম, এই তিনটি পদ্ধতির ক্ষেত্রেই কিন্তু এই তিনটি পদ্ধতি শেষ হয়ে যাওয়ার পরে সাবজেক্ট ভার্ব দিয়ে লিখতে হবে। আফটার ডিনার শেষ হয়ে যাওয়ার পরে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করতে হবে, আফটার হ্যাভিং ডিনার এরপরে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করতে হবে, আফটার উই হ্যাড ডিনার তারপরে সাবজেক্ট ভার্ব দিয়ে, এইভাবে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই অংশটা শেষ হয়ে যাওয়ার পরে সাবজেক্ট ভার্ব দিয়ে লিখতে হবে। তাই আফটার সুইচিং অন দ্য লাইট, এইবারে কিন্তু সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট হলো শি, শি এর পরে লেফট, ভার্বের সেকেন্ড ফর্মে এখানে ভার্ব, এই যে শি সাবজেক্ট, তারপরে ভার্ব হলো লেফট, শি লেফট দ্য ডোর ওপেন। এভাবে এই উত্তরটা হয়ে যাবে। চলো এবার একটা ভয়েস চেঞ্জ করে নেই। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, ভার্বের প্যাটার্নটা খেয়াল করো, আর এবং টকের সঙ্গে আইএনজি টকিং, আর টকিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
অ্যামিজার তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর যখন প্যাসিভ লেখা হয় তখন অ্যামিজার লেখা হয়, তারপরে লেখা হয় বিং, বিইআইএনজি, তারপরে লিখতে হয় ভার্বের থার্ড ফর্ম। এখানে টকের থার্ড ফর্ম টকড, তার মানে অ্যামিজার বিং টকড। তবে এই ভার্বের যে প্যাটার্ন, এই ভার্বের প্যাটার্নের আগে আসবে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করে লিখতে হবে প্রথমে। হোয়াট দিয়ে যখন এই ধরনের প্রশ্ন করা হয় তখন যে উত্তরটা পাই সেই উত্তরটাই হলো সাবজেক্ট। এবার প্রশ্নের মধ্যে তো উত্তর থাকবে না, এখানে তো একটা প্রশ্ন করা হয়েছে, যে উত্তরটা পাবো সেটা হলো অবজেক্ট, এবার প্রশ্নের মধ্যে সেটা থাকবে না। এই ধরনের সেন্টেন্সে এই ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াটই হলো অবজেক্ট, ওটাকেই আমরা প্রথমে লিখব, ওই অবজেক্টকেই সাবজেক্ট করে লিখব। এটা একটু মাথায় রাখতে হবে। আমি আরও একবার বলছি, যখন প্রশ্নের উত্তরটা অবজেক্ট হয় তখন যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হলো ওটাকেই আমরা প্রথমে লিখে দেব। এখানে যে উত্তরটা আমরা পাওয়ার চেষ্টা করছি, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, কি বলতে চাইছো, যে উত্তরটা আমরা পেতে চাইছি সেই উত্তরটা হলো অবজেক্ট। তো এই ধরনের ক্ষেত্রে যখন উত্তরটাই অবজেক্ট হবে তখন আমরা প্রথমে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকেই লিখে দিই। এখানে হোয়াট আছে, হোয়াটকেই লিখে দেব। হোয়াটের ক্ষেত্রে অ্যামিজারের মধ্যে ইজ লিখতে হবে, হোয়াট ইজ, তারপরে বিং, বিইআইএনজি, হোয়াট ইজ বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম হোয়াট ইজ বিং টকড, এরপরে বাকি শব্দ আছে অ্যাবাউট, হোয়াট ইজ বিং টকড অ্যাবাউট, এরপরে বাই লিখে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হলো ইউ, বাই ইউ, কোয়েশ্চেন মার্ক। এবার তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না অবজেক্ট ব্যাপারটা কি। দেখো, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তর পাই সেটাই হলো অবজেক্ট, অথবা ভার্বকে কি দিয়ে যে প্রশ্নটা করি করে যে উত্তরটা পাই সেটাই হলো অবজেক্ট। যেমন আমি তোমাকে একটা চিঠি পাঠাবো, এখানে ভার্ব হলো পাঠাবো, কাকে পাঠাবো, উত্তর হলো তোমাকে পাঠাবো, তাহলে তোমাকে এই শব্দটা হলো অবজেক্ট। আবার কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটাও অবজেক্ট। কি পাঠাবো, প্রশ্নটা কিন্তু ভার্বের উপরে করতে হবে, ভার্বকে প্রশ্নটা করতে হবে, কাকে পাঠাবো, কি পাঠাবো, আমি আম খাই, কাকে খাই, কি খাই, এই ভার্বকে প্রশ্ন করতে হবে। তারা ফুটবল খেলে, কি খেলে, কাকে খেলে, এইভাবে ভার্বকে কাকে দিয়ে অথবা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটাই হলো অবজেক্ট। এখানে ভার্বকে কাকে দিয়ে অথবা কি দিয়ে, এখানে তো কি দিয়ে প্রশ্ন করা, হোয়াট মানে কি দিয়েই তো প্রশ্ন করা হয়েছে ভার্বের উপরে, সুতরাং যে উত্তরটা পাবো সেটাই অবজেক্ট। তো এইভাবে যখন উত্তরটা অবজেক্ট হবে তখন ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকেই আমরা সাবজেক্ট করে লিখে দেবো, ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই প্রথমে থাকবে, এখানে হোয়াট প্রথমে থাকবে। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা কি করি, অ্যামিজারের একটা বসাই, এখানে হোয়াটের ক্ষেত্রে ইজ বসিয়ে দাও, হোয়াট আর বললেও কোনো অসুবিধা হতো না, তখন একাধিক বোঝাতো। এরপরে বিং লিখতে হবে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভে বিং লিখতে হয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, তিনটি ক্ষেত্রেই আমাদেরকে বিং লিখতে হয়। তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাই বিং লেখা হলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব হলো টক, টকের থার্ড ফর্ম টকড, এরপর বাকি একটা বাড়তি শব্দ আছে দেখো অ্যাবাউট, অ্যাবাউট লিখে দিলাম, এরপর বাই লিখে ইউ সাবজেক্ট আছে, ইউটাকে অবজেক্ট করে দেবো, বাই ইউ, কোয়েশ্চেন মার্ক। আজ আমি এখানেই শেষ করছি, আরও অনেক ভিডিও আপলোড করা হবে ট্রান্সফরমেশনের উপরে। তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।